এবার আলোচ্য বিষয় চলতরিৎ। চলতরিতে প্রথমে কুলম্বের সূত্র। দুটি বিন্দু আধান, ধনাত্মক আধান পরস্পর থাকলে বিকর্ষণ করে। দুটি আধানেই যদি ঋণাত্মক আধান হয় পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ বল বিকর্ষণ বল কত কুলম্বের সূত্র থেকে নির্ধারিত হয়। কুলম্বের সূত্রটি কি? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কুলম্বের সূত্রটা মনে রাখতে পারো, বলা যায় না আসতে পারে। কুলম্বের সূত্র, দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কত সেই নির্ণায়ক সূত্র। আধান বা চার্জ, আধানের একক কি? আধানের একক কুলম্ব। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্টেট কুলম্ব। বিভব পার্থক্যের একক, বিভব পার্থক্যের একক ভোল্ট। এসআই পদ্ধতিতে ভোল্ট, সিজিএস পদ্ধতিতে স্টেট ভোল্ট। বিভব পার্থক্য পরিমাপ করার যন্ত্র ভোল্ট মিটার, মনে রাখতে হবে। ভৌতবিজ্ঞানে এই টাইপের দুটো শব্দ আছে, একটা ভোল্ট মিটার, একটা ভোল্টামিটার। ভোল্ট মিটার বিভব পার্থক্য পরিমাপ করার যন্ত্র, আর ভোল্টামিটার আকার যদি থাকে, ভোল্টা যদি হয়, ভোল্টামিটার তড়িৎ বিশ্লেষণ করা হয় যে পাত্রে, সেই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার। তড়িৎ বিশ্লেষণ করার পাত্র ভোল্টামিটার। আর ভোল্টমিটার বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম। এরপরে মনে রাখবো আমরা তড়িৎচালক বল, তারও একক হচ্ছে ভোল্ট। মাপার যন্ত্রের নাম পোটেনশিওমিটার। এখান থেকে ওহমের সূত্র মনে রাখতে হবে। সূত্রগুলা যে কোনোটাই আসতে পারে। ওহমের সূত্র কি জানি? উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই একটা পরিবাহী রোধ, এখানে কারেন্ট যাচ্ছে। যদি উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থাগুলো স্থির থাকে, তাহলে কারেন্ট কি পরিমাণ যাবে? বিভব পার্থক্য যত বেশি, যত ভোল্টেজ ডিফারেন্স বেশি, তত কারেন্ট বেশি। বিভব পার্থক্য যদি বাড়ে, কারেন্টের মান বাড়বে, তড়িৎ প্রবাহ মাত্রার মান বাড়বে। বিভব পার্থক্য কমে গেলে কারেন্টের মানও কমে যাবে। যেমন জলের স্রোত, উচ্চতার পার্থক্য যত বেশি, জলের স্রোত তত বেশি। ঠিক সেরকম বিভব পার্থক্য যত বেশি, তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি। এখান থেকে পাচ্ছি ভি ইজুকাল টু আই আর, আর ইজুকাল টু ভি বাই আই। বলতে পারে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। রোধের সংজ্ঞা দাও ওহমের সূত্র থেকে, তাহলে কি বলবো? আর বলতে রোধ, ভি বলতে পরিবাহীর বিভব পার্থক্য, আই বলতে তড়িৎ প্রবাহ মাত্রা। যে পরিবাহী নিব তার বিভব পার্থক্য, দুই সাইডে বিভব পার্থক্য কত ভি, আর কতটা কারেন্ট যাচ্ছে আই। এই দুটার সাহায্যে আমরা রোধ পাবো। কিভাবে? যদি বলে রোধের সংজ্ঞা দাও ওহমের সূত্র থেকে, তাহলে কি বলবো? পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, এর অনুপাতকে, ভাগফল মানে অনুপাতকে রোধ বলা হয়। তাহলে রোধের সংজ্ঞা দিব ওহমের সূত্র থেকে, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় পরিবাহীর রোধ। রোধের এসআই একক হচ্ছে ওহম। রোধের এসআই একক হচ্ছে ওহম, চিহ্নটা এরকম। আর সিজিএস পদ্ধতিতে স্টেট ওহম, স্টেট ওহম সিজিএস পদ্ধতিতে। রোধ নির্ভর করে কার উপর? আর ইজুকাল টু রো এল বাই এ, এটা স্থাপন করতে আসতে পারে। রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এটা স্থাপন করতে আসতে পারে, এটা বুঝে মুখস্থ করতে হবে। তারপরে ওহমীয় পরিবাহী আর অওহমীয় পরিবাহী। যে পরিবাহীতে
ওহমের সূত্র মানে তাকে ওহমীয় পরিবাহী বলে। আইভি লেখচিত্র করতে হবে। ভি যত বাড়বে আই তত বাড়বে, তাই লেখচিত্রটা এরকম হবে। বড় ক্লাসে রয়েছে যে পরে লেখচিত্রটা এরকম ঘুরে যায়, এটুকুন দরকার নেই, এটা বড় ক্লাসে রয়েছে। সরল রেখাটা অঙ্কন করলে হবে মূলবিন্দুগামী ভিআই লেখচিত্র। তো যে পরিবাহীর লেখচিত্র এরকম হবে মানে ওহমের সূত্র মানবে, সেটা হচ্ছে ওহমীয় পরিবাহী। আর জেনে মানবে না তাদের বলা হয় অওহমীয় পরিবাহী, যেমন ডায়োড, ট্রানজিস্টর। ও মনে রাখতে হবে যে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, অতি পরিবাহী। সোনা রূপা তামা লোহা পরিবাহী, সোনা রূপা তামা লোহা যা যা রয়েছে যার মধ্যে তড়িৎ সহজেই পরিবাহিত হয় তাকে পরিবাহী বলা হয়। পরিবাহীতে উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্ক বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ এরকম গ্রাফ হয়। উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় বা রোধাঙ্ক বৃদ্ধি পায়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কমে যায়, উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কমে যায়, এরকম গ্রাফ হয়। অর্ধপরিবাহীর উদাহরণ আসতে পারে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো অর্ধপরিবাহীর উদাহরণ, খুব ইম্পর্ট্যান্ট। আর পরিবাহিত যা আমরা জানি তামা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম। অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ। এদের কি হয়, উষ্ণতা বাড়লে রোধ কমে, তো এরকম গ্রাফ হয়। আর অতি পরিবাহী রয়েছে একটা, অতি পরিবাহী বলতে 4.2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কেলভিন উষ্ণতায়, সেন্টিগ্রেড না, কেলভিন উষ্ণতায় পারদ অতি পরিবাহী, বা 7 কেলভিনে সীসা অতি পরিবাহীর মতো আচরণ করে। অতি পরিবাহী মানে কি, এটা যদি টি হয়, এটা যদি রো হয় বা আর হয়, তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় হঠাৎ করে 0 হয়ে যাবে রোধ বা রোধাঙ্ক। এটা হচ্ছে অতি পরিবাহীর গ্রাফ। উষ্ণতার সঙ্গে রোধের পরিবর্তন, উষ্ণতার সঙ্গে রোধের পরিবর্তন। রোধাঙ্ক এটা এখান থেকে শুরু হবে না, একটু ভুল করেছি, কারণ 0 কেলভিনে খানিকটা রোধ থাকবেই, তাই উপর থেকে শুরু করতে হবে। বাকিগুলো সব ঠিকই আছে। সংকট উষ্ণতা বলে যে উষ্ণতায় রোধ শূন্য হয়ে যায়, অতি পরিবাহীর। রোধের 2 রকম সমবায় রয়েছে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। একাধিক রোধ যদি একসঙ্গে যুক্ত করা হয় বর্তনীর বিশেষ প্রয়োজনে, তো এরকম সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। একই কারেন্ট সব রোধ দিয়ে যাবে, একই কারেন্ট সব রোধ দিয়ে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকবে সব রোধের মধ্য দিয়ে। এবং এখানে রোধ বৃদ্ধি পাবে। ফর্মুলা কি, এটা যদি R1 হয়, R2 হয়, R3 হয়, তাহলে R resultant is equal to R1 plus R2 plus R3। তাহলে আমাদের তুল্য রোধ, এটাকে তুল্য রোধ বলে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সব রোধগুলোকে যোগ করতে হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রান্তবিন্দুগুলো একসঙ্গে যুক্ত হবে, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সমান হবে। এখানে মনে করলাম VB, এখানে VA, তো বিভব পার্থক্য VB মাইনাস VA, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সমান। সমান্তরাল সমবায় বিভব পার্থক্য সমান, বিভব পার্থক্য প্রত্যেকটা রোধের সমান, এবং রোধ হ্রাস পায়। এক্ষেত্রে রাস্তা বেশি আছে। রোধ মানে কি, বাধা। এদিকে যদি কারেন্টটা আসে, আধানগুলো আসে, এদিকে যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, তাই সুবিধা বেড়ে যাচ্ছে। তাই সমান্তরাল সমবায়ে রোধ, তুল্য রোধ, তুল্য রোধ মানে সমষ্টিগত যে রোধের প্রভাব, 3টা রোধ এরকম সেট করা, আর একটা সিঙ্গেল রোধ যদি সেট করি
একই বিভব পার্থক্যের জন্য একই যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এখানকার রোধটিকে এই রোধের তুল্য রোধ বলা হয়। অর্থাৎ রোধের সমবায়ে যতগুলি রোধ আছে সবাইকে বাদ দিয়ে যদি একটা সিঙ্গেল রোধ লাগাই এবং তাতে যদি দেখি যে একই বিভব পার্থক্য, আগে যেমন বিভব পার্থক্য ছিল তাতে যে তড়িৎ প্রবাহিত হচ্ছিল, এখন সব রোধের পরিবর্তে একটি রোধ লাগালাম কিন্তু তাতে সেই বিভব পার্থক্যের জন্য একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তবে এই রোধকে বলা হয় পূর্বের রোধগুলির তুল্য রোধ। তো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বৃদ্ধি পায় না, হ্রাস পায়, ব্যতিক্রম, এবং ক্ষুদ্রতম রোধের চাইতেও ক্ষুদ্র হয় তুল্য রোধটি। তো এটা রোধের সমবায়। এরপরে মনে রাখবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল, জুলের সূত্র। জুলের সূত্র কি? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, যে কোনো ইলেকট্রিক যন্ত্র দিয়ে যদি ইলেকট্রিসিটি ফ্লো করে, তাহলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে যায়। রোধের কারণে আধান যাচ্ছে, রোধ বাধা দিচ্ছে, পরিবাহীটা উত্তপ্ত হয়ে যায়। তো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে যায়, এই ঘটনাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো কোন পরিবাহী দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে, কত সময়ের জন্য কি পরিমাণ তড়িৎ গেলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, কতটা উত্তপ্ত হবে, সেই সংক্রান্ত জুলের সূত্র রয়েছে, জেমস পেস্কর জুলের। সেই সূত্রগুলি জানতে হবে। কি জানতে হবে? আমরা জানি H proportional to I square, H proportional to R, H proportional to T। এখানে RT স্থির, যেটা এখানে থাকবে, বাকি দুটো স্থির। এখানে R আছে তো I এবং T স্থির, এখানে T আছে তো I এবং R স্থির। তিনটাকে একসঙ্গে করলে কি পাই? H proportional to I square RT। সেখান থেকে জুলস কনস্ট্যান্ট দিয়ে ফর্মুলা তৈরি হবে। তো এটা ইম্পর্টেন্ট রয়েছে, মুখস্থ করতে হবে। তারপরে জানতে হবে ফিউজ তার। ফিউজ তার খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। ফিউজ তার হচ্ছে নিজে মরে বাকি দামি দামি যন্ত্রপাতিগুলোকে বাঁচায়। মনে করলাম বাড়িতে ফ্যান আছে, এসি মেশিন আছে, ফ্রিজ আছে, এদের তড়িৎ সহ্য করার একটি ক্ষমতা আছে যে এত অ্যাম্পিয়ারের তড়িৎ সহ্য করতে পারে, তার বেশি তড়িৎ আসলে এটি গরমে হিট হয়ে পড়ে যাবে। তো দামি দামি যন্ত্রপাতিগুলিকে রক্ষা করার জন্য মেইনসের সঙ্গে শ্রেণী সমবায়ে ফিউজ তার লাগানো হয়। ফিউজ তার কী হবে? যে তড়িৎ শক্তি, যে তড়িৎ প্রবাহ মাত্রা এই যন্ত্রপাতিগুলি সহ্য করতে পারবে, তার বেশি আসলে এদের পুরার আগে ফিউজ তারটি পুড়ে গলে বর্তনী ছিন্ন করবে, ফিউজ তারটি গলে যাবে। ফিউজ তার শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। ফিউজ তার কী দিয়ে তৈরি? মনে রাখার জন্য বলি আমি সিটি। সিটি মারতে হবে না, সিটি মনে রাখতে হবে। সিটি বলতে সীসা এবং টিন। সীসা এবং টিন দিয়ে ফিউজ তার তৈরি। সীসা থাকে 75% আর টিন থাকে 25% দিয়ে ফিউজ তার তৈরি। ফিউজ তারের বৈশিষ্ট্য ইম্পর্ট্যান্ট। ফিউজ তারের গলনাঙ্ক কম হবে, যতটা তড়িৎ প্রবাহিত হলে বাড়ির যন্ত্রপাতিগুলি রক্ষা পাবে ততটুকু সহ্য করবে, তার বেশি আসলে ফিউজ তার নিজেই গলে যাবে, বর্তনী ছিন্ন করবে। আর রোধাঙ্ক বেশি বা রোধ উচ্চ, গলনাঙ্ক কম, রোধাঙ্ক বেশি হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য। আর নাইক্রোম তার মনে রাখতে হবে। নাইক্রোম তার উল্টা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? গলনাঙ্ক বেশি, রোধাঙ্কও বেশি। নাইক্রোম তার কি দিয়ে তৈরি? নাইক্রোম নিকেল আয়রন মানে Fe, নিকেল আয়রন আর ক্রোমিয়াম। নাইক্রোম নিকেল আয়রন ক্রোমিয়াম দিয়ে তৈরি নাইক্রোম তার। কোথায় ব্যবহার করা হয়? যেখানে বেশি তাপ দরকার, বৈদ্যুতিক হিটার বা আয়রন
এদের ক্ষেত্রে নাইক্রোম তার ব্যবহার করা হয়। নাইক্রোম তার আর কিছুই না, নিকেল, আয়রন আর ক্রোমিয়ামের সংকর ধাতু, যার গলনাঙ্ক বেশি, রোধাঙ্ক বেশি, তাই বেশি উত্তপ্ত হবে তবুও গলবে না। মনে রাখতে হবে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চালু থাকে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করে তাকে বলা হয় 1 বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। তার মানে বিওটি কিসের একক? তড়িৎ শক্তি খরচের একক। বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট কিসের একক? তড়িৎ শক্তি খরচের একক। পরিবাহিতা, রোধের বিপরীত শব্দ হচ্ছে পরিবাহিতা। তড়িৎ প্রবাহিত হলে বাধা দিচ্ছে, পরিবাহী বাধা দেয়, সেটা রোধ। কিন্তু তড়িৎ তো যাচ্ছে পরিবাহী দিয়ে, তো যাওয়ার জন্য নিশ্চয়ই সুবিধাও হচ্ছে, অর্থাৎ রোধের যে উল্টা প্রপার্টি তাকে বলা হচ্ছে পরিবাহিতা। তাই পরিবাহিতার একক হচ্ছে ওহমের উল্টা। ওহম হচ্ছে রোধের একক, আর পরিবাহিতা তার একক হচ্ছে মো, MHO, এটা চিহ্ন। রোধের যেমন আছে রোধাঙ্ক, রোধাঙ্ক জানতে হবে। একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর, একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে রোধ তাকেই বলা হয় রোধাঙ্ক। একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত প্রান্তের যে রোধ তাকে বলা হয় রোধাঙ্ক। রোধাঙ্কের একক কি? ওহম সেমি সিজিএসে আর ওহম মিটার এসআইতে। ওহম মিটার হচ্ছে এসআইতে, অর্থাৎ ওহম সেমি যদি ভাষা দিয়ে লিখি, ওহম সেমি সিজিএসে, ওহম মিটার হচ্ছে এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক। তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হবে? উল্টা, মো পার সেমি, মো পার মিটার। তাহলে পরিবাহিতাঙ্কর, এটা হচ্ছে রোধাঙ্ক, তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হবে? পরিবাহিতাঙ্ক মানে কি? রো ইজ ইকুয়াল টু 1/r, পরিবাহিতাঙ্ক। তাহলে তার একক হবে মো পার সেমি। এটাকে উল্টালে, ওহমটা তো মো হয়ে গেল, সেমিটা উল্টালে নিচেই থাকলো, তাই পার সেমি সিজিএসে, আর মো পার মিটার এসআইতে। এই মোকে বলা হয় অনেক সময় সিমেন্স। কি বলা হয়? সিমেন্সও বলা হয়। আলোচ্য বিষয় তড়িৎ চুম্বকত্ব। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তা অটোমেটিক আশেপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। পরিবাহী দিয়ে তড়িৎ যাচ্ছে, এখানে চুম্বক শলাকা রাখি, চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়। তো পরিবাহী দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তার অভিমুখ কি সেই সংক্রান্ত সূত্র রয়েছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ইম্পর্ট্যান্ট। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বা নিয়ম, সন্তরণ বলতে সাঁতার কাটা, বিজ্ঞানী অ্যাম্পিয়ার সাঁতার কাটা সূত্রের মাধ্যমে পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে সেটা নির্ণয় করার চেষ্টা করেন। অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম কি বলেছে? কোনো কাল্পনিক সাঁতারু যদি তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে, এদিকে চুম্বক শলাকা রাখবো। চুম্বক শলাকা মানে চুম্বক শলাকা বলতে একটা পাতলা ছোট শলাকা চুম্বক, যেটা অন্য চুম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হবে। তো চুম্বক শলাকা এখানে যদি নিয়ে আসি, অন্য চুম্বক ক্ষেত্র, অন্য চুম্বক থাকলে এটা বিক্ষিপ্ত হবে। উত্তর মেরুকে বিক্ষিপ্ত করবে, বা উত্তর দক্ষিণ মেরু আকর্ষণ করবে। তো এখানে একটাই চুম্বক শলাকা আছে, তবু বিক্ষিপ্ত হচ্ছে কেন?
কারণ এই যে পরিবাহী দিয়ে তড়িৎ যাচ্ছে, সেই তড়িৎ এখানে চুম্বক ক্ষেত্র তৈরি করছে। সেজন্য বিজ্ঞানী অ্যাম্পিয়ার একটা সন্তরণ নিয়ম বলেছেন যে কোনো কাল্পনিক সাঁতারু যদি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে মাথা রেখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে, এই পরিস্থিতিতে লোকটির বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটা মুখস্থ রাখতে হবে। অথবা আছে দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়ম কি? কোনো পরিবাহীর যেদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে বৃদ্ধাঙ্গুলি রেখে ডান হাত দিয়ে যদি মুষ্টি বাঁধি, তাহলে আঙ্গুলগুলি যেদিকে কার্ল হবে, যেদিকে বাঁকবে, সেদিকে চৌম্বক বলরেখার অভিমুখ নির্দিষ্ট হবে। তারপর রয়েছে যেখানে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে, যদি উল্টা কেস হতো যে একটা চৌম্বক ক্ষেত্র আছে আগে থেকেই আর পরিবাহীটা আমি নিয়ে গেছি তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো পরিবাহীটা তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটা বিক্ষিপ্ত হবে। চুম্বক যদি স্থির হয়, পরিবাহী যদি মুভেবল হয়, তো পরিবাহীটাও মুভ হবে, কারণ এর ভিতরে কারেন্ট যাচ্ছে মানে এই তো চুম্বক ক্ষেত্র তৈরি করছে। তাহলে যদি স্থির চুম্বক ক্ষেত্র থাকে তার প্রভাবে এটা যদি পোর্টেবল, এটা যদি মুভেবল হয় তাহলে এটা মুভ করবে। কোন দিকে মুভ করবে? সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। বা আমাদের তিনটি আঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমাকে যদি সমকোণে রেখে প্রসারিত করা যায়, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে, পরিবাহী সেদিকে বিক্ষিপ্ত হবে। কিছুই না, চুম্বক চুম্বককে বিকর্ষণ করে এখানে একটা অরিজিনাল চুম্বক থাকবে আর একটা তড়িৎবাহী তার থাকবে। তড়িৎবাহী তারটা চুম্বক তৈরি করে নিজে, যে চুম্বক ক্ষেত্র তৈরি করলো সেই চুম্বক ক্ষেত্রের মাধ্যমে এটা বিক্ষিপ্ত হবে। বা এটা যদি পার্মানেন্ট হয়, এটা যদি মুভেবল হয়, তাহলে এটা মুভ করবে। দুটার জন্য একটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, একটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। আর দক্ষিণ মুষ্টি নিয়ম, এগুলো একটু মুখস্থ করতে হবে। এবার মনে রাখতে হবে যে বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটরে কি হয়? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি যাবে গিয়ে যান্ত্রিক শক্তি কাজ করবে। যান্ত্রিক শক্তি মানে নড়াচড়া। সুইচ টিপলাম, সুইচটা অন করলাম, ফ্যানটা ঘুরছে। সুইচটা অন করলাম, জল তোলার পাম্প সেটা ঘুরছে, জল তুলছে, বৈদ্যুতিক মোটর। তো বৈদ্যুতিক মোটর কিছুই না, তড়িৎ শক্তি দিলে সেটা গিয়ে যান্ত্রিক শক্তির কাজ করবে। যেমন ফ্যান ঘুরছে, জল তোলার যে মেশিন সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি করার উপায় কি? বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি কিভাবে করা যাবে? কি প্রশ্ন আসতে পারে? বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি, এক নম্বর হচ্ছে ক্ষেত্র চুম্বকের শক্তি বৃদ্ধি করে। শক্তি বাড়িয়ে। দুই নাম্বার আর্মেচারের পাক সংখ্যা বাড়িয়ে। আর্মেচারে তারের পাক সংখ্যা বাড়িয়ে। তিন নাম্বার তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে। তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি করা যায়। কিভাবে? ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে, আর্মেচারের যে তার আছে তারের পাক সংখ্যা বাড়িয়ে, আর তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে। মনে রাখবে যে এরকমই একটা প্রশ্ন রয়েছে, জেনারেটরের শক্তি কী করে বৃদ্ধি করা যায়? বৈদ্যুতিক জেনারেটর যে আছে, জেনারেটরের শক্তি বৃদ্ধি। বৈদ্যুতিক মোটরের উল্টা কাজ, এখানে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, আর জেনারেটরে কি হয়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। জেনারেটর দিয়ে কি হয়? তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তির মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হয়।
জেনারেটরের শক্তি কী করে বৃদ্ধি করা যাবে? একই উত্তর, ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে। 2 নাম্বার, আর্মেচারের তারের পাক সংখ্যা বাড়িয়ে। 3 নাম্বার, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে এখানে হবে না, কারণ যান্ত্রিক শক্তি দিয়ে তড়িৎ শক্তি বানাচ্ছি, তড়িৎ শক্তি দিচ্ছি না যে তড়িৎ শক্তি বাড়িয়ে দেবো তড়িৎ প্রবাহ মাত্রা, যান্ত্রিক শক্তি দিয়ে তড়িৎ শক্তি। তো কী লিখব? আর্মেচারের ঘূর্ণন বাড়িয়ে, আর্মেচারের ঘূর্ণন বাড়িয়ে, বেশি স্পিডে ঘোরাতে হবে, তাহলেই আমাদের জেনারেটরের শক্তি বৃদ্ধি হবে। জেনারেটর কী করা হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়, খুব ইম্পর্ট্যান্ট। তো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আলোচনা করলাম। তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। একটা চৌম্বক পদার্থের উপর তার পেঁচিয়ে, সলিনয়েড পেঁচিয়ে তড়িৎ প্রবাহিত করলে সেটা চুম্বকে পরিণত হয়, একই কারণের জন্য। তো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আলোচনা হলো। এবার উল্টোটা, তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে? কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন করলে, ডিটেলস বলার সময় নেই, কুণ্ডলীতে তড়িৎচালক বল সৃষ্টি হয় এবং বদ্ধ কুণ্ডলী হলে তড়িৎ প্রবাহিত হয়। এই ঘটনাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। সহজ ভাষায় তড়িৎ প্রবাহ তৈরি করার জন্য, তড়িৎ চালক বল তৈরি করার জন্য একটা তার লাগবে, একটা চুম্বক লাগবে, বাস আর কিছু লাগবে না। একটা তারকে কুণ্ডলী বানাবো বা সলিনয়েড বানাবো, চুম্বকটা পাশে নিয়ে যাব, দূরে নিয়ে যাব, পাশে নিয়ে দেবো, দূরে নিয়ে যাব, বা চুম্বক যে সলিনয়েড আছে তাকে আশেপাশে দূরে নিয়ে যাব, অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন করতে হবে। এরকম যদি একটা তার থাকে আর তার সামনে যদি একটা চুম্বক পাশে নিয়ে যাওয়া যায়, দূরে নিয়ে যাওয়া যায়, বা শলাটাকেই পাশে নিয়ে যায়, দূরে যাওয়া যায়, এখানে কোনো ব্যাটারি ফ্যাটারি কারেন্ট ফারেন্ট কিছু নেই, এই চুম্বক আর তারের মাধ্যমেই তড়িৎ তৈরি করা যায়, যাকে বলে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমেই জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করা হয়। জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যান্ত্রিক শক্তির মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। অর্থাৎ কিছু না, এই চুম্বকটাকে এখানে চুম্বক প্রবাহের পরিবর্তন করতে হবে, চুম্বক প্রবাহের পরিবর্তন করতে হবে। পাশে গেলে বলরেখা বেশি ছেদ করবে, দূরে আনলে বলরেখা কম ছেদ করবে, ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়েছে, ভিডিওগুলো পড়লে দেখে নেবে। তাই তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য ফ্যারাডের সূত্র রয়েছে, সেই সূত্রগুলো মুখস্থ করতে হবে। ফ্যারাডের সূত্র আর লেঞ্জের সূত্র। ফ্যারাডের সূত্র দুটো আছে। কি? ফ্যারাডের 1 নম্বর সূত্র হচ্ছে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত, বদ্ধ কুণ্ডলী হতে হবে, সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন করা হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল সৃষ্টি হয় এবং তড়িৎ প্রবাহ ঘটে, যেহেতু বদ্ধ কুণ্ডলী। এই তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়। ভিতরে গিয়ে থেমে গেল তাহলে হবে না, পরিবর্তন হতে হবে। 2 নম্বর সূত্র বলছে, আবিষ্ট তড়িৎচালক বলের পরিমাণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হারের সমানুপাতিক, অর্থাৎ E ইজ টু চৌম্বক প্রবাহের পরিবর্তনের সমানুপাতিক। কতটা চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো, কত সময়ে, তার সমানুপাতিক। অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ কি পরিমাণ তড়িৎচালক বল তৈরি হবে সেটা কার উপর নির্ভর করবে? চৌম্বক প্রবাহ কতগুলো বলরেখা ঢুকছে, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। 3 নম্বর হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র কি? লেঞ্জের সূত্র যাকে বলা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র। আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে, কারেন্ট যে তৈরি হবে, কারেন্টের অভিমুখ এমন হবে যে কারণে তৈরি হচ্ছে সেই কারণকে বাধা দেবে। কি বললাম? আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ
এমন হবে যে কারণে সৃষ্টি হয় তাকে বাধা দেবে। লেন্জের সূত্র হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের ওইমুখ এমন হবে যে কারণে সেটা তৈরি হলো, তড়িৎ প্রবাহ যে কারণে তৈরি হলো সেই কারণকে বাধা দেবে। অর্থাৎ স্টুডেন্ট ডিস্টার্বস টিচার, যে শিক্ষা দিচ্ছে, শিক্ষা যে পাচ্ছে সে বাধা দিচ্ছে। উল্টা কাজ, যাকে হেল্প করছি সে তোমাকে ডিস্টার্ব করছে। তো আবিষ্ট তড়িৎ প্রবাহের ওইমুখ এমন হবে, তড়িৎ প্রবাহটা এমন হবে যে তড়িৎ প্রবাহ তৈরি করছে তাকে বাধা দিবে। অর্থাৎ উত্তর মেরু যাচ্ছে, উত্তর মেরুটাকে যদি ভিতরে নিয়ে যাই, উত্তর মেরু ভিতরে ঢুকছে, তো এখানে উত্তর মেরু তৈরি করার জন্য যেদিকে কারেন্ট দরকার সেদিকে কারেন্ট তৈরি হবে। পিছন দিকে নিয়ে আসছি, তাতেও বাধা দিবে। তাহলে এটা উত্তর মেরু, পিছন দিকে নিয়ে আসতে বাধা দিবে কখন? এটা এখানে যদি দক্ষিণ মেরু তৈরি হয়, আমরা উত্তর মেরু দক্ষিণ মেরু জানি। কারেন্ট যদি এই বরাবর ঘুরে তাহলে উত্তর মেরু তৈরি হয়, যদি উল্টো দিকে ঘুরে তাহলে দক্ষিণ মেরু তৈরি হয়। এটা মনে করলাম বদ্ধকুণ্ডলী। যদি এদিকে কারেন্ট ঘুরে তাহলে এই সাইডে দক্ষিণ মেরু তৈরি হবে, যদি এন বরাবর কারেন্ট ঘুরে তাহলে উত্তর মেরু তৈরি হয়। এগুলো রয়েছে, এগুলো ডিটেলস আর বলা যাবে না এই মুহূর্তে। লেন্জের সূত্রকে শক্তির সংরক্ষণ সূত্র বলে। এটাকে কি বলা হয়? শক্তির সংরক্ষণ সূত্র। লেন্জের সূত্রকে কি বলা হয়? শক্তির সংরক্ষণ সূত্র। আমাদের জানতে হবে এসি কারেন্টের ব্যবহারের সুবিধা। কারেন্ট দুই প্রকার, এসি কারেন্ট, ডিসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট। এসি কারেন্ট, ডিসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, যে তড়িৎ প্রবাহের সর্বদাই অভিমুখ পরিবর্তিত হয় সেটা এসি কারেন্ট। আর একটা নির্দিষ্ট দিক থাকলে ডিসি কারেন্ট। সংক্ষেপে বলি, ব্যাটারিতে ডিসি কারেন্ট পাওয়া যায়, এখানে ফ্যান ঘুরছে, এগুলা এসি কারেন্টের মাধ্যমে। তো এসি কারেন্ট ব্যবহারের সুবিধা কি? এসি কারেন্ট ব্যবহারের মূল সুবিধা হচ্ছে এটি তৈরিতে খরচ কম। 2 নাম্বার, বহুদূর পর্যন্ত তিন নাম্বার, ভোল্টেজ মানে বিভব হ্রাস বৃদ্ধি করা যায় স্টেপ ডাউন স্টেপ আপ ট্রান্সফারের সাহায্যে। এর সুবিধা, এসি কারেন্টের সুবিধা মনে রাখতে হবে। 4 নাম্বার, যে সমস্ত যন্ত্রে এসি কারেন্ট ব্যবহার হয় সেই যন্ত্রগুলো টেকসই বেশি হয়। যন্ত্র টেকসই বেশি হয়, যন্ত্র টেকসই বেশি হয়। মনে রাখবো তড়িৎ প্রবাহ মাত্রা কারেন্ট মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটার, তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামমিটার। শ্রেণী সমবায়ে যুক্ত থাকে বর্তনীতে। আদর্শ অ্যামমিটারের রোধ 0 ওহম হওয়া উচিত। আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত। শ্রেণী সমবায়ে যুক্ত থাকে অ্যামমিটার। অ্যামমিটার কি করা হয়? তড়িৎ প্রবাহ মাত্রা মাপে। আই বলতে তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম, কারেন্ট মাপার যন্ত্রের নাম অ্যামমিটার। শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত। আর ভোল্টমিটার, বিভব মাপা হয় ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে। সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে বর্তনীতে, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। আর আদর্শ ভোল্টমিটারের রোধ ইনফিনিটি হওয়া উচিত। ইনফিনিটি হওয়া উচিত আদর্শ ভোল্টমিটারের রোধ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তার বাদামি রঙের, নিউট্রাল তার আকাশী বা নীল রঙের, আর আর্থিং তার সবুজ রঙের। মনে রাখার জন্য আমি বলি লাবা নিয়ে আসো, লাবা নিয়ে আসো। আমি মনে রাখি লা থেকে লাইভ তার বাদামি রঙের, নি থেকে নিউট্রাল তার আকাশী রঙের। আকাশী অনেক সময় নীল হয়, আকাশী আর নীল একই কাছাকাছি, আকাশের রং নীল।
তাই লাইট তার বাদামি রঙের, নিউট্রাল তার আকাশি রঙের, আর আর্থিং তার সবুজ রঙের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাবা নিয়া আসো মনে রাখার জন্য। 3 পিন প্লাগের মোটা পিনটি হচ্ছে আর্থিং, মনে রাখতে হবে 3 পিন প্লাগ। 3 পিন প্লাগের মোটা পিন আর্থিং, মনে রাখতে হবে এখানে CFL এর পুরো নাম কি, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, LED এর পুরো নাম কি, লাইট এমিটিং ডায়োড।